স্যার আমাকে জানিয়েছে আর কি দুইজন, মানে একজন একজন একদম কনফার্ম, আরেকজন মোটামুটি অসুস্থ অনেক, মানে গলায় ব্যথা দেন হলো, কাশি টাশি আছে, কোভিড সিমটম আছে। কি গ্রামে থাকে? না স্যার, শহরেই থাকে। শহরেই? জি স্যার। আচ্ছা, স্যার একটা কোশ্চেন করা যাবে? বড় অবশ্যই। স্যার লাস্ট সিটি কোশ্চেনটা নিয়ে একটা কোশ্চেন একটু কনফিউশন ছিল, তো অ্যান্সার দেখে তাই বলতে চাচ্ছিলাম। বলো কি কোশ্চেনটা ছিল? স্যার কোশ্চেনটা ছিল বেসিক অক্সিজেন স্টিল মেকিং এ সিকোয়েন্স অফ রিফাইনিং, মানে কোনটা আগে রিফাইন হয়। সিকোয়েন্সটা? আচ্ছা, স্যার ওইটা আমরা মনে করেছিলাম সিলিকন ম্যাঙ্গানিজ আগে হয়, তারপর কার্বন ফসফরাস, গ্রাফটা দেখেও তাই মনে হয়েছিল অ্যাকচুয়ালি। তো অ্যান্সার দেয়া ছিল সিলিকন ফসফরাস আগে হয়। ফসফরাস আগে হয়, ইয়েস। ফসফরাস, কারণ ফসফরাসটা মনে আছে, ফসফরাসটা লো কার্বন, সরি লো টেম্পারেচারে হয়, সেজন্য ফসফরাস আগে শুরু হয়। কার্বন শেষে শুরু হয়। কার্বনটা ইনফ্যাক্ট বাড়ে, তোমরা যদি দেখে থাকো জি স্যার, প্রথম ওইটা দিকে তো যখন, রিলেটিভলি মনে হয় যে বাড়ে। হ্যাঁ বাড়ে, রিলেটিভলি বাড়ে, বেসিক্যালি ইটস ট্রু। কার্বন কোথা থেকে আসে না, যেহেতু সিলিকন টিলিকন সব চলে যাচ্ছে, ফসফরাস চলে যাচ্ছে, সেই জন্য কার্বন বেড়ে যায় কিন্তু বাড়ে। স্যার মানে ফার্স্টে গ্রাফে যে ম্যাঙ্গানিজটা অনেক আর্লি ডিপ্লিট হয়ে যায়, ওইটা। ম্যাঙ্গানিজটা শেষ হয় না, ম্যাঙ্গানিজটা কিছু দূর যাওয়ার পরে থেমে যায়। জি স্যার। কিছু দূর যাওয়ার পর থেমে যায়, আলটিমেটলি ম্যাঙ্গানিজটা সবার শেষে হয়, একদম শেষে হয় ম্যাঙ্গানিজ। কারণ পরের দিকে যে নিয়ে ম্যাঙ্গানিজটা একটু বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে তারপরে পড়ে যায়। স্যার মানে স্যার ফসফরাস আর ম্যাঙ্গানিজটা নিয়ে কনফিউশন চলে আসছে স্যার, থ্যাংক ইউ। ফসফরাসটা আগে হয়, ডেফিনেটলি ফসফরাসটা আগে হয়, কার্বনের চেয়ে ফসফরাস আগে হয়। শেষ হয় হয়তো সময় নিয়ে, কিন্তু ফসফরাসটা আগে হয়। তারপরেও ফসফরাসটা ইনফ্যাক্ট আমরা ধরে নিই ফসফরাসটা আগে। আর কিছু? না স্যার, থ্যাংক ইউ, মানে এটা কনফিউশন ছিল তো একটু ঠিক হয়ে গেল, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, আমরা সেকেন্ডারি স্টিল মেকিং করছিলাম। আমরা শুরুতে বলেছিলাম সেকেন্ডারি স্টিল মেকিং এর মধ্যে মূলত তিনটা প্রসেস ক্যারি আউট করা হয়। প্রথমটা ছিল ডিঅক্সিডেশন, তারপর এটা ডিগ্যাসিং, এবং লাস্ট ওয়ান যেটা সেটা হলো ইনক্লুশন কন্ট্রোল। সো আমরা আজকে দেখবো ডিগ্যাসিং। সো what are the principal reasons? Thermodynamics যদি বিহাইন্ডে কিছু থাকে, and common degassing practice, এগুলো হলো তোমার জানার বিষয়। এবং at the end of the lecture you should be able to do this kind of thing. ওকে, সো গ্যাসিয়াস এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে পরে আমরা তিনটা গ্যাসের কথাই কমনলি এনকাউন্টার করি। একটা হলো অক্সিজেন, একটা হাইড্রোজেন, এবং আরেকটা হলো নাইট্রোজেন। কার্বন মনোক্সাইড একটা গ্যাস আছে, যদিও এই কার্বন মনোক্সাইড গ্যাসটা বাথের মধ্যে নর্মালি থাকে না, যেহেতু কার্বনের পার্সেন্টেজ হাই থাকে প্রাইমারি স্টিল মেকিং এর প্রসেসে, যার কারণে কার্বন মনোক্সাইডের পরিমাণটাও অনেক বেশি থাকে, সো দে ক্যান ইজিলি এসকেপ। অন দ্য আদার হ্যান্ড, আমরা যে তিনটা গ্যাসের কথা বলছিলাম, তিনটা গ্যাসের মধ্যে অক্সিজেনের কথা তোমরা অলরেডি আলাপ করেছি। অক্সিজেন নির্ভর প্রসেসকে ডিঅক্সিডেশন প্রসেস বলে, ডিগ্যাসিং এর মধ্যে এটা ইনক্লুডেড না। ঠিক আছে, ডিগ্যাসিং বলতে আমরা সাধারণত মিন করি নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিমুভাল প্রসেস। ঠিক আছে, সো ডিগ্যাসিং করে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিমুভ করি, এবং তার আগে আমরা অক্সিজেন রিমুভ করি বাই ডিঅক্সিডেশন প্রসেস। ওকে, এই দুটোকে কেন আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি? বিকজ এই দুটো জিনিসই যদি বাঁচে থাকে তাহলে দে ইম্পেয়ার দ্য প্রপার্টিজ, particularly mechanical properties. So nitrogen's solubility liquid stage is very high, but solid stage is very low. As a result, a huge amount of nitrogen বেরিয়ে চলে আসতে হবে during solidification. So 450 ppm থেকে শুরু করে less than 10 ppm এই অ্যামাউন্টটা নাইট্রোজেনকে সরিয়ে ফেলতে হবে। যদি না সরাই তাহলে পরে এরা ডিসিগ্রেশনের জন্য গ্লোহরের জন্য অনেকাংশে দায়ী থাকে, এবং মেইনলি নাইট্রাইটস ফর্ম করে, এবং এই নাইট্রাইটস গুলো ব্রিটেল এবং
ইনডিটারমিনেট এফেক্ট দেয়, পার্টিকুলারলি ইন দ্য হিট এফেক্টেড জোন যখন আমরা ওয়েল্ডিং করি তখন এটা হয়। So either they impair the cold formability because they are brittle, so during loading operation এটা problem create করতে পারে, আর ওয়েল্ডিং এর সময় এরা প্রবলেম ক্রিয়েট করে। ওকে, আর হাইড্রোজেন মোর ইম্পর্টেন্ট দেন নাইট্রোজেন, সেটা হলো যে এটা পিনহোল porosity তৈরি করে। হাইড্রোজেন মেইনলি রেসপন্সিবল ফর গ্রোথ অফ দ্য পিনহোল porosity. Porosity in fact বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিজেন দিয়ে ইনিশিয়েটেড হয়, বিকজ অক্সাইড ফিল্ম থেকে এটা শুরু হয়। সো অক্সিজেন ইনিশিয়েট করে এই porosity গুলো, হাইড্রোজেন এটা গ্রোথে রেসপন্সিবল হয়, বিকজ হাইড্রোজেনের diffusivity is very high, যার কারণে once a bubble is formed, one ore is nucleated, হাইড্রোজেন এসে এটাকে গ্রো করতে শুরু করে, বিকজ হাইড্রোজেন সবার আগে আসে। সো এটা পিনহোল porosity ক্রিয়েট করে, এবং যদি বেশি থাকে তাহলে পরে ইট ক্যান ব্লিস্টার্স, বড় বড় এট দ্য সারফেস, এবং টেনসাইল ডাক্টিলিটি এবং সারফেস প্রপার্টি ড্যামেজ করে। তো এই দুটো কারণে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে ইকুয়ালি ব্যাড ইনফ্লুয়েন্স হিসাবে ধরে নিই এবং এটাকে রিমুভ করতে হয়। ওকে, থার্মোডাইনামিক্স যদি কনসিডার করি তাহলে আমরা এই ধরনের রিঅ্যাকশন গুলো চিন্তা করতে পারি। আমার সাথে একসাথে দিয়েছি এখানে। সো হাইড্রোজেন এবং নাইট্রোজেনের এই দুটোর কথা যদি পার্টিকুলারলি চিন্তা করি, তাহলে হলো so this is our reaction. Hydrogen gas that dissolve in hydrogen in the bath. So এটার activity ultimately K is equal to উপরে থাকে activity of hydrogen, যেহেতু এটা ppm level আছে, so এটাকে Hendian activity হিসেবে ধরছি, আর নিচে হলো √/, partial pressure of hydrogen gas. So এখান থেকে আমরা এই রিঅ্যাকশনটা পেলাম। So amount of hydrogen dissolved in liquid metal is equal to equilibrium constant multiplied by partial pressure of hydrogen এর উপর। So এবং এখানে k এর ভ্যালুটা সাধারণত এই ধরনের ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করে, log এর k ভ্যালু। ওকে, সো সিমিলারলি নাইট্রোজেনের কথা একই ভাবে দেওয়া আছে, আর কার্বন মনোক্সাইড এবং অক্সিজেন দুইটাই যেহেতু হায়ার অ্যামাউন্টে থাকে, সো এদের ওয়েট পার্সেন্টেজও দেওয়া যেতে পারে, ইভেন ইফ ইউ ওয়ান্ট ppm লেভেলও এটা করা যেতে পারে। তো যদি অ্যামাউন্ট গুলো একটু বেশি থাকে, অথবা যদি অন্যান্য এলিমেন্টস যদি থাকে যেগুলো হাইড্রোজেন এবং নাইট্রোজেনকে ইনফ্লুয়েন্স করতে পারে তাদের অ্যাক্টিভিটিকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টও কনসিডার করতে পারি। অ্যাজ ইউজুয়াল ফর মাল্টি কম্পাউন্ড সিস্টেম বেলা আমরা যে থার্মোডাইনামিক্সে যেগুলো দেখেছি সেই ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, এবং বিভিন্ন কম্পোনেন্ট হাইড্রোজেনের উপরে যে ইন্টারঅ্যাকশন প্যারামিটার যেগুলো আছে বা নাইট্রোজেনের উপর যে প্যারামিটার আছে সেগুলো থার্মোডাইনামিক ডেটা টেবিল থেকে আমরা এগুলোকে কালেক্ট করতে পারি। সিম্পল একটা এক্সাম্পল আমরা দেখাতে পারি। লেটস সে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ হাইড্রোজেন ইন ডিজলভ ইন স্টিল যখন আমরা ডিগ্যাস করি 1850-তে আন্ডার ভ্যাকুয়াম। সো আমরা প্রসেসটা একটু পরে দেখবো সেই ধরনের জিনিসটা। সো ভ্যাকুয়াম ডিগ্যাসিং করা হচ্ছে 1850 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে পরে আলটিমেটলি বাথের মধ্যে হাইড্রোজেন কত থেকে যাবে সেটা আমরা জানিয়ে যাচ্ছি, এবং বলা হচ্ছে অ্যাটমসফিয়ারটা কন্ট্রোল করা হচ্ছে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করে। সেই ভ্যাকুয়ামটা হলো 0.1 মিলিমিটার Hg, 110 এবং 760 মানে কোনো ভ্যাকুয়াম অ্যাপ্লাই করা হয় নাই, অ্যাটমসফিয়ার প্রেসার সিম্পলি অ্যাপ্লাই করা হচ্ছে। সো এই ধরনের জিনিস যদি হয় তাহলে পরে স্টিলের মধ্যে এই ধরনের এলিমেন্ট গুলো আছে, তাহলে পরে এই কত সেটা বের করব। সো একটু আগে আমি এই ফর্মুলাটা দেখেছি এবং এখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়েছি। ওখানে এফটা ছিল না, আমরা এখানে এটা ইনক্লুড করছি বিকজ আমাদের এফ লাগবে। সো এখানে এই ইন্ডিয়ান অ্যাক্টিভিটি যেটা ছিল এইচ, সেটাকে আমরা এফ ইনটু ওয়েট পার্সেন্টেজ এইচ এটাই ট্রান্সফার করলাম। সো আমার এখানে এই ভ্যালুটা বের করতে হবে, সেটা বের করতে গেলে আমাদের এফ লাগবে, কে লাগবে, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন লাগবে। পার্শিয়াল প্রেসার হাইড্রোজেন অলরেডি গিভেন, ঠিক আছে। সো আমরা এই বাকি দুটো আগে ক্যালকুলেট করতে হবে। সো এফ ক্যালকুলেট করার জন্য ফর্মুলা যেগুলো আছে স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটা মাল্টি কম্পাউন্ড সিস্টেমের বেলায়, সো log fh is equal to ইন্টারঅ্যাকশন প্যারামিটার ওয়েট পার্সেন্টেজ কার্বন আছে, ক্রোমিয়াম আছে, টিটানিয়াম আছে, নাইট্রোজেন আছে। সো এর জন্য আমরা আসলো
প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, ওই টেবিল থেকে আমরা ক্যালকুলেট করছি, শুধু এই ভ্যালুটা দেওয়া ছিল না, আমরা এটা অ্যাসাইন করছি। ঠিক আছে, সো এখান থেকে ভ্যালুগুলো বের করে এফএইচ ক্যালকুলেট করলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু ফর্মুলা দেওয়া আছে, টেম্পারেচার দিয়ে এটা ভ্যালু বের করলাম। সো এখন এই সবকিছু যদি আমরা বসিয়ে দেই ফর্মুলা এর মধ্যে, খেয়াল করো এখানে যে ফর্মুলা যেটা আছে পার্শিয়াল প্রেসার ইন অ্যাটমসফিয়ার, ঠিক আছে, ফর্মুলার মধ্যে পার্শিয়াল প্রেসার অবশ্যই অ্যাটমসফিয়ারিক ইউনিটে থাকতে হবে। সো 0.1 মিলিমিটার, সেটাকে আমরা 70 তে ভাগ করে অ্যাটমসফিয়ারে নিয়ে গেলাম। সো আলটিমেটলি যেটা দাঁড়ালো 0.345 ppm। সো তার মানে 0.1 মিলিমিটার এইচজি ভ্যাকুয়াম যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা হাইড্রোজেন থেকে যাবে হলো অ্যারাউন্ড 0.345 ppm। সো ভেরি লো লেভেলে হাইড্রোজেন। আমরা এই জাস্ট এই 0.1 এর জায়গায় অন্যান্য ভ্যালুগুলো বসালে পরেও আমরা সেম জিনিসগুলো পাবো। সো টেবিলে ভাবে এখানে দেওয়া হচ্ছে। সো 0.1, 1, 10 এবং 760। আলটিমেটলি অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার মানে কোনো যদি ভ্যাকুয়াম অ্যাপ্লাই না করি, তাহলে লিকুইডের মধ্যে হাইড্রোজেন স্যাচুরেশন যেটা থাকবে সেটা অ্যারাউন্ড 30 ppm। ঠিক আছে, সো আমরা এই টেবিল থেকে একটা কনক্লুশন নিতে পারি, সেটা হলো যে যদি আমরা গ্যাস প্রেসার বাড়াই, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন গ্যাস যদি উপরে লিকুইডের উপরে যেটা ইকুইলিব্রিয়ামে আছে সেটার গ্যাস প্রেসার যদি আমরা বাড়াই, তাহলে হাইড্রোজেনের পরিমাণও বাঁকের মধ্যে বাড়তে থাকে। সো আমাদের আলটিমেটলি উল্টা করতে হয়, ভ্যাকুয়াম হায়ার ডিগ্রি যত ভ্যাকুয়াম করব তত এই তার মানে ডিগ্যাসিং এ হেল্প করবে, বেনিফিশিয়াল অফ ডিগ্যাসিং। কিন্তু আমরা ডিগ্যাসিং মানে ভ্যাকুয়াম চাইলে পরেই বাড়াতে পারি না, বিকজ অ্যাজ উই অ্যাপ্লাই দ্য ভ্যাকুয়াম, হাই লেভেলের ভ্যাকুয়াম যদি, স্ট্রং ভ্যাকুয়াম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে রিফ্র্যাক্টরি ডিকম্পোজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। থার্মোডাইনামিক্স এই জন্য অঙ্ক করেছ যে যদি আমি হাই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করি তাহলে ম্যাগনেসিয়াম ক্রুসিবল ডিকম্পোজ করবে কিনা, এই ধরনের একটা অঙ্ক ছিল পরীক্ষায় বা ওই চ্যাপ্টারটার মধ্যে। তো এই ধরনের জিনিসটা হতে পারে রিফ্র্যাক্টরি ল্যাডিয়াল যেটা আছে বা ফার্নেসের লাইনিং এর মধ্যে যে রিফ্র্যাক্টরি আছে, দ্যাট ক্যান ডিকম্পোজ এবং যেটা সলিউশনে চলে আসতে পারে। সো এটা একটা সমস্যা হতে পারে, এবং এই হাই ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলে পরে বিকজ অফ দ্যাট রিঅ্যাকশন হতে পারে, এই যেগুলো রিজলভ হয়ে চলে আসবে। সো আমাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত ভ্যাকুয়াম অ্যাকসেপ্ট করতে হবে। সো এই প্রেসার অফ 1 tor, তার মানে 1 মিলিমিটার এইচ যদি করি, তাহলে আমরা দেখলাম যে ভ্যাকুয়ামটা জাস্ট 1 এর নিচেও আনা যায়। যদিও থিওরিটিক্যালি 1.34 দেখলাম, আলটিমেটলি প্র্যাকটিক্যালি করলে পরে এত জিনিস পাওয়া যায় না, কারণ অ্যাটমসফিয়ার থেকে আবার কিছু চলে আসে। সো দিস ইজ ইন কন্ট্রাস্ট টু স্টিল নট ট্রিটিং আন্ডার ভ্যাকুয়াম। আমরা দেখলাম যে আর মানে 30 পর্যন্ত আমরা থিওরিটিক্যাল ভ্যালু দেখেছি। সো অ্যাকচুয়াল ডিগ্যাসিং অপারেশন, removal of hydrogen is fast because of kinetics. Nitrogen is slow, very slow. যার কারণে নাইট্রোজেন রিমুভাল প্রসেসটা একটু ডিফিকাল্ট। আদার রিঅ্যাকশন যেটা হয় সেটা হলো কার্বন মনোক্সাইডের কথা বলেছি। এটা যদি আমরা আলট্রা লো কার্বন স্টিল পেতে চাই, তাহলে ওই কার্বনটাকে সরিয়ে ফেলতে হয়, এবং তখন এই রিঅ্যাকশনটা কাম ইনটু এফেক্ট হয়। Besides the main reactions during vacuum degassing, there are some other minor reaction. এখানে ওই আমরা যেটা ফ্যাক্টরি লাইনিং এর কথা বললাম, সেগুলো থেকে এখানে এই সমস্ত রিঅ্যাকশন গুলো চলে আসে। একটু আমাকে সময় দিতে হবে। Okay, sorry about that. Okay, so desorption of gas slag metal interfacial reaction, তার মানে সারফেসে হচ্ছে। সো সারফেস যত বেশি হবে তত এই ডিগ্যাসিং ইফেক্টিভ হবে, এবং এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো স্টারিং করে সারফেসে বাড়িয়ে দিতে পারি, অথবা যদি আমরা লিকুইডটা যে আমরা যে প্রসেস অ্যাপ্লাই করব সেই প্রসেসে ল্যাডেল থেকে যখন আমরা ডিগ্যাসিং চেম্বারে আমরা এটাকে ফেলবো, তখন যদি চেইন স্ট্রিমে ফেলি তাহলে পরে ওখানে আরো সার্ভিস বেড়ে যাবে। তো এই দুটো উপায়ে আমরা
ইন্টারফেস বাড়িয়ে দিতে পারি ফর কেমিক্যাল রিঅ্যাকশন। টেম্পারেচার আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু এটা প্রসেসটা একটা মোটামুটি সময় লাগে, যার কারণে টেম্পারেচার মে ড্রপ। সো টেম্পারেচার জেনারেটরের জন্য এখানে সাফিসিয়েন্ট মেথড থাকতে হবে, আইদার হাই টেম্পারেচারে ট্যাপিং করতে হবে, হুইচ ইজ মে নট বি পসিবল। আমরা দেখেছি টেম্পারেচার বাড়লে পরে নানা সমস্যা হয়। সো অ্যাডিশনাল হিটিং বাথের মধ্যে যদি ডিউরিং প্রসেস থাকে তাহলে সবচেয়ে ভালো। অ্যান্ড ডিগ্যাসিং টাইম ইফ পসিবল মাস্ট কিপ টু মিনিমাম। ওকে, ফ্লুইড ফ্লো ডিউরিং ডিগ্যাসিং, যে প্রসেস গুলো আমরা অ্যাপ্লাই করি সেই প্রসেস গুলো সাধারণত দুই ভাবে হতে পারে। একটা হলো আমরা জাস্ট একটা ল্যাডেলের মধ্যে লিকুইডটা নিলাম, লিকুইডটা নিয়ে একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে রেখে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলাম, এটা একটা হতে পারে। জাস্ট ল্যাডেল আন্ডার ভ্যাকুয়াম, ল্যাডেলটা প্লেস করা হচ্ছে আন্ডার ভ্যাকুয়াম। অথবা আরেকটা করা যেতে পারে রিসার্কুলেশন ইন ভ্যাকুয়াম, কারণ ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে দিয়ে লিকুইডটাকে ফ্লো করাতে পারে, সেটা একটা হতে পারে। সো লিকুইডটা ফ্লো করছে এখানে, সেজন্য রিসার্কুলেশনের কথা বলা হচ্ছে। আর ওখানে লিকুইডটা আইডিয়াল আছে, আমরা ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলাম থ্রু ল্যাডেল, পুরো সিস্টেমটার মধ্যে আমরা ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলাম। ওকে, ল্যাডেল ডিগ্যাসিং এখানে যেটা করা হচ্ছে সেটা হলো যদি আমরা পুরো ল্যাডেলটা একটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে রাখি, ওটা ভ্যাকুয়াম অ্যাপ্লাই করছি, তাহলে জিনিসটা করছে ভ্যাকুয়ামটা সাধারণত ইফেক্টিভ হয় অনলি এট দ্য টপ লেয়ার, ঠিক আছে? যেহেতু নিচের যে লিকুইডটা আছে সেটা এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার যেটা আছে, উপরে যে হাইটের লিকুইড মেটাল আছে তার প্রেসারের নিচে লিকুইডের মধ্যে সাধারণত রিঅ্যাকশনটা ডিগ্যাসিংটা কম হয়। সো বাথ এজিটেশন ইজ ইম্পর্টেন্ট। ইফ পসিবল আইদার নিচের থেকে আমরা ব্লো করাতে পারি, অথবা উপর থেকে একটা রড দিয়ে আমরা একটা টিউব দিয়ে গ্যাস ফ্লো করতে পারি। আর্গন বাবলিং ডিউরিং ডিগ্যাসিং লিডস টু এ মাসিভ ভলিউমেট্রিক এক্সপানশন। সো যে বাবল গুলো যেটা আমরা ডিগ্যাসিং করার জন্য দিচ্ছি সেটা ভলিউম এক্সপ্যান্ড করে হাই টেম্পারেচার। আমরা স্টিম মেকিং টেম্পারেচার আমরা জানি মোর দ্যান 1700। সো ওই টেম্পারেচারে সাডেন ইনক্রিজ হয় ভলিউম, এবং যার ফলে ট্রেমেন্ডাস এজিটেশন। সো এবং এই গ্যাসগুলো খুব ইজিলি, যেহেতু লার্জ ভলিউমের গ্যাস যাচ্ছে, সুতরাং খুব ইজিলি সারাউন্ডিংস এর যে গ্যাসগুলো আছে সেগুলোর মধ্যে রিজলভ হয়ে যেতে পারে। সো তাহলে ল্যাডেল ডিগ্যাসিং এর সময় টপ লেয়ারটা মোস্টলি এফেক্টেড হয়, বটম লেয়ারটা খুব একটা হয় না, যার কারণে এজিটেশনের প্রয়োজন পড়ে। এবং এই এজিটেশনটা আমরা বিভিন্নভাবে করতে পারি, টপ থেকে করতে পারি বাই ল্যান্সিং এর মাধ্যমে, অথবা বটম থেকে করতে পারি এই পোরাস প্লাগের মাধ্যমে। সার্কুলেটিং ডিগ্যাসিং যেটা বলছি, যে এটা স্ট্রিমটাকে সার্কুলেট করা হচ্ছে, এবং এই সার্কুলেশনের সময়ও নিচে থেকে আমরা বাবলিং করতে পারি। তো স্পিড অফ ডিগ্যাসিং ইনক্রিজ করে, আমরা সার্কুলেশন রেট কত বেটার হবে, অবভিয়াস এটা। সো একটা ফর্মুলাও আছে রেট অফ সার্কুলেশন ক্যালকুলেট করার জন্য। কিউ হলো এখানে আর্গন গ্যাস রেটটা কত, মিলিমিটার কিউব পার মিনিট, সরি মিটার কিউব পার মিনিটের মধ্যে আছে। ডি হলো ডায়ামিটার অফ দা লেগ, যেটা ভিতর দিয়ে গ্যাসটা আমরা পাস করছি, এবং প্রেসার আপলেক, আমরা একটু এগুলো দেখে বুঝবো যে ডাউনলেগ কাকে বলে, আপলেক কাকে বলে। সো স্পিড অফ ডিগ্যাসিং ইনক্রিজেস করে যদি সার্কুলেশন রেট আমরা বাড়িয়ে দেই, এবং ভেলোসিটি যদি আমরা ইনক্রিজ করা যেতে পারে যদি আমরা গ্যাস ফ্লো রেট বাড়িয়ে দিই। সো ডিগ্যাসিং প্র্যাকটিস অ্যাকচুয়ালি তাহলে কি ধরনের হতে পারে? তিনটা। একটা হলো ল্যাডেল ডিগ্যাসিং প্রসেস, ভ্যাকুয়াম ডিগ্যাসিং, ভ্যাকুয়াম অক্সিজেন ডিকার্বনাইজার, ভ্যাকুয়াম আর্গন ডিকার্বনাইজার। এগুলোর কথা আমরা স্টেনলেস স্টিল মেকিং এর সময় একটু আলাপ করেছি। সো ল্যাডেল ডিগ্যাসিং প্রসেস হলো এরকম। স্টিম ডিগ্যাসিং এর কথা বলা হচ্ছে, এটা আমরা ল্যাডেল টু ল্যাডেল আমরা ঢালার সময় করতে পারি, অথবা ল্যাডেল টু মোল্ডে ঢালার সময়, লিকুইডটা যখন ঢালা হয়। তো তার মানে আমরা ফার্নেস থেকে ল্যাডেলে ঢাললাম, সেই ল্যাডেল থেকে আবার আরেকটা ল্যাডেলে ঢালবো, এই ঢালার সময় এটা হতে পারে। আরেকটা হতে পারে ল্যাডেল থেকে যখন আমরা মোল্ডে ঢালবো, তখন স্ট্রেট মোল্ডে যখন কাস্টিং করব, তখন এটা স্টিমটাকে করতে পারে, এটা একটা হতে পারে। আরেকটা হলো সার্কুলেশন ডিগ্যাসিং। সার্কুলেশন ডিগ্যাসিং হলো আমরা লিকুইডটাকে আলাদা করে আইদার ল্যাডেলে নিলাম, ল্যাডেল নেওয়ার পরে একটা ভ্যাকুয়াম চেম্বার আছে, আমরা লিকুইডটাকে ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে তুলবো এবং সার্কুলেট করবো। তো এইভাবে সার্কুলেশন হতে পারে। আমরা কিছু লিকুইড উপরে তুললাম, ওইটাকে গ্যাস প্রসেস, যেটা ল্যাডেলের মধ্যে লিকুইড আছে, কিছু পরিমাণ লিকুইডটাকে ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে গেলাম, নিয়ে যে ওইটাকে আমরা ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করে এটা নিচে ফেলে দিলাম, আবার কিছু নিয়ে উপরে উঠলাম, এইভাবে চলতে থাকে। অথবা সার্কুলেটিং কন্টিনিউয়াস প্রসেস, যেটা সেটা হলো কন্টিনিউয়াসলি লিকুইড উপরে উঠতেছে, এটাকে ভ্যাকুয়াম চেম্বারে যাচ্ছে,
এটা ডিগ্যাসিং হচ্ছে, আবার নিচে পড়তেছে, এভাবে কন্টিনিউ করতে থাকে ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। সো দিস ইজ কল্ড সার্কুলেটিং ডিগ্যাসিং। স্ট্রিম ডিগ্যাসিংটা এখন খুব একটা ইউজ করা হয় না, আইদার ল্যাডেল ডিগ্যাসিং অথবা সার্কুলেশন ডিগ্যাসিং সেটাও ইউজ করা হয়, ঠিক আছে। এবং সার্কুলেশন ডিগ্যাসিং মধ্যে ব্যাসটা আবার খুব একটা ইউজ করা হয় না, কন্টিনিউয়াসটাই মূলত অ্যাপ্লাই করা হয়। সো এই হলো আমাদের প্রসেসগুলো। Let us discuss the process in detail. Okay, before that, আমরা just graphically যদি represent করি, তাহলে this is called stream degassing। তার মানে আমরা ল্যাডেলের মধ্যে ট্যাপিং করেছি, ফার্নেস থেকে ল্যাডেলে নিয়েছি, ল্যাডেল থেকে যখন আমরা মোল্ডে ঢালতেছি, this is the mold, মোল্ডটা ভ্যাকুয়ামের মধ্যে আছে, এখান থেকে এই স্টপার রডটা তুলে দিয়ে নিচ থেকে লিকুইড মেটাল পড়তেছে এবং এটার মধ্যে ভ্যাকুয়াম দেওয়া আছে। সো এই স্ট্রিমটা পড়ার সময় ডিগ্যাসিং হচ্ছে স্ট্রিমটা। সো এটা একটা আছে, আমার এখানে দেখাচ্ছে ল্যাডেল টু মোল্ড, ঠিক আছে। এখানে দেওয়া হচ্ছে ল্যাডেল ডিগ্যাসিং। কি হচ্ছে, ল্যাডেলটাকে ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে ফেলে রাখা হয়েছে এবং তারপরে পুরো সিস্টেমটা আমরা এখানে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করেছি। সো দিস কল ল্যাডেল ডিগ্যাসিং। আর এখানে হচ্ছে সার্কুলেটিং ডিগ্যাসিং। সার্কুলেটিং ডিগ্যাসিং মধ্যে আমরা দুইটা কথা বললাম, একটা ছিল ব্যাচ, একটা ছিল কন্টিনিউয়াস। সো দিস ইজ ব্যাচ, দিস ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা হলো আরএস ডিগ্যাসিং। এখানে কি হচ্ছে, এখানে সো দিস ইজ দ্য ভ্যাকুয়াম চেম্বার। ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে দুটা লেগ আছে, একটাকে বলে আপ লেগ, একটা ডাউন লেগ। আপ লেগ দিয়ে উপরে উঠে লিকুইড, ডাউন লেগ দিয়ে নিচে নামে এবং এখানে সার্কুলেশন হয়। সো এখানে ডিগ্যাসিং হচ্ছে, হিটিং এলিমেন্ট এক্সেট্রা আছে। সো টেম্পারেচার যদি প্রয়োজন পড়ে টেম্পারেচার এখানে ডিগ্রি। আর এখানে কন্টিনিউয়াস ব্যাচ প্রসেস যেটা, সেটার মধ্যে শুধু একটা লেগই আছে। জাস্ট এই একটা লেগের মাধ্যমে এখানে উপরে তোলা হয়, ডিগ্যাসিং করা হলো, তারপরে ফেলে দিয়ে আবার নতুন করে দেওয়া হয়। তো প্রসেসটা মোটামুটি বোঝা গেছে। তো এক এক করে যদি আসি, সো ল্যাডেল ডিগ্যাসিং যেটা আছে, সো ল্যাডেলটা মোল্টেন লিকুইড দিয়ে ভরে এটা একটা ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং ভ্যাকুয়াম চেম্বারটা তখন ইভাকুয়েট করা হয়। ওকে, সো ল্যাডিং এর কথা অ্যালুমিনা, নিচেরটা হলো ফায়ার ক্লে বলা হচ্ছে। একটা সার্টেন পিরিয়ড অফ সময় এটা ডিগ্যাসিং করার পরে ল্যাডেলটা সরিয়ে নিয়ে জাস্ট কাস্টিং করা হয়। আর্গন ইফেক্টিভনেস যদি বাড়াতে হয়, আমরা বলেছিলাম যে ভ্যাকুয়াম ডিগ্যাসিং যদি করি ল্যাডেলের মধ্যে শুধু টপ সারফেসটা এফেক্টিভ হয়, যার কারণে পুরাটা যদি করতে চাই তাহলে ওই নিচ থেকে আর্গন গ্যাস এখানে পার্জিং করা হচ্ছে। এখান দিয়েও আমরা করতে পারি যদি কোনো সিস্টেম থাকে, আমরা বাই কি বলে এটাকে পাইপের মাধ্যমে আমরা গ্যাস পার্জ করতে পারি, ঠিক আছে। তো এই দুটো মাধ্যমে আমরা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে লিকুইডটাকে ডিগ্যাসিং করে আমরা লিকুইডটাকে তারপরে কাস্টিং করতে পারি। অ্যাডিশনাল বিভিন্ন ধরনের হপ টপার থাকে, যদি কোনো অ্যাডিশন করতে হয়। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা কিছু ডিঅক্সিডেশনও করতে চাই, কিছু অ্যালোডিশনও করতে চাই এক্সেট্রা, তাহলে পরে আমরা এখানে সেই জিনিসটা করতে পারি। ইভেন ল্যাডেলের কথা আমরা বলছি, সেকেন্ডারি মেটালজিতে ল্যাডেল ইউজ করা হয়। সো আমরা যদি ডিসালফারাইজেশনও করি তাহলে আমরা এখানে ক্যালসিয়াম অ্যাডিশন করে লাস্ট স্টেজে ডিসালফারাইজেশন করতে পারি। সো বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট ক্যান বি পসিবল বিসাইডস ল্যাডেল ডিগ্যাসিং, জাস্ট ডিগ্যাসিং by using an additional pressure is maintained। আমরা দেখেছি যে যত প্রেসার কম হবে 1 মিলিমিটার এসি হলে পরে সবচেয়ে ভালো। ল্যাডেল হিটেড করা হয় বিভিন্ন ভাবে, একটা আমরা কি বলে এটাকে ইলেকট্রোডের মাধ্যমে আমরা করতে পারি, জাস্ট লাইক আর্ক ফার্নেস, সেটার মাধ্যমে আমরা করতে পারি। যদি আমরা ফুললি কিল করতে চাই, ফুললি কিল স্টিল মানে হলো কাস্টিং এর সময় আমরা করবো একদম সব গ্যাস সরিয়ে ফেলা, দ্যাট ইজ কল্ড ফুললি কিল স্টিল, ঠিক আছে। সব গ্যাস সরিয়ে ফেলতে গেলে একটু সময় লাগে, তাই না? এবং সুতরাং তার জন্য স্পেশাল মিনস লাগবে, টেম্পারেচার মেথড থাকতে হবে। 2 নাম্বার হলো আর্গন গ্যাস ব্লো করা থাকতে হবে, ঠিক আছে। সো স্টিয়ারিং এর জন্য একটা গ্যাস লাগবে, এটা আর্গন দিয়ে হতে পারে অথবা ইলেকট্রোম্যাগনেটিক স্টিয়ারিং ও আমরা অ্যাপ্লাই করতে পারি, জাস্ট লাইক ইন্ডাকশন ফার্নেস, চারিদিকে ইন্ডাকশন কয়েল দিয়ে এটাকে আমরা স্টিয়ারিং করতে পারি। Vigorous removal of gases cause metal splashing, যার কারণে ল্যাডেল কখনোই 100% ফিল করা হয় না, উপরে কিছু খালি জায়গা রাখা হয়, at least 25% খালি জায়গা রাখা হয়। ওকে, ডিউরিং ডিগ্যাসিং অ্যাডিশন ক্যান বি মেড, আমরা একটু আগেই বললাম ডিগ্যাসিং অ্যালোয়িং সেটা আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে লিকুইড শুড কন্টেইন স্ল্যাগ অ্যাজ লো অ্যাজ পসিবল, বিকজ আমরা জানি স্ল্যাগের মধ্যে আয়রন অক্সাইড থাকে। আয়রন অক্সাইড থাকা মানে অক্সিজেন থাকা, তো তাহলে অক্সিজেন আমার ভিতরে ঢুকে যেতে পারে। সুতরাং ডিগ্যাসিং করার আগেই লিকুইড থেকে স্ল্যাগটাকে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে।
and final content of the slag gas depends on degree of vacuum and time of treatment obviously ঠিক আছে যত বেশি সময় ট্রিটমেন্ট করবা তত গ্যাস কমে যাবে যত ভ্যাকুয়াম অ্যাপ্লাই করবা তত গ্যাস কমে যাবে ঠিক আছে এবং শেষের দিকে যদি বেশি পরিমাণে গ্যাস সরিয়ে ফেলো মানে ইকুইলিব্রিয়ামের চেয়ে অনেক কম চলে আসে তাহলে দেয়ার ইজ এ ডেঞ্জার দ্যাট যখন তুমি এটাকে ওপেন করবা ফর কাস্টিং তখন আবার কিছু করে যাবে ওকে সো এইটা একটা ভ্যাকুয়াম আর্গন ডিকার্বনাইজার আমরা স্টেনলেস স্টিলের ছবি দেখেছি কিছু এখানে ইলেকট্রোড আছে যদি টেম্পারেচার আমরা রেজ করতে চাই সো এখানে ইলেকট্রোডের অ্যারেঞ্জমেন্ট গুলো আছে আর এখানে আমরা স্যাম্পলিং করার জন্য বা টেম্পারেচার মেজারমেন্টের জন্য এখানে মেথড ইনকর্পোরেট করা আছে এটা আর্গন কি বলে এটাকে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করার জন্য এখান থেকে যদি গ্যাস বাবলিং করি সেটার জন্য কিছু অ্যাডিশন যদি করতে চাই অথবা দেখতে যদি চাই এখানে একটা পিপ হোল আছে এক্সেট্রা এক্সেট্রা সো ধরেন এখানে 5 নম্বর মনে অ্যাডিশন অ্যাডিশনের জন্য যদি আমরা এখানে অ্যাড করতে চাই so this is the one example of ladle degassing equipment okay steam degassing এর কথা বললাম যদিও এক্সিস্ট করে না বাট প্রসেসটা আমরা যদি জানি যে প্রসেসটা ক্যান বি এফেক্টিভ যেহেতু স্টিম আকারে দেওয়া হচ্ছে সো অল্প পরিমাণ লিকুইডটা ডিগ্যাসিং এর জন্য এটাকে ডিগ্যাসিং এর জন্য কাজে লাগছে যার কারণে খুব ইজিলি এটাকে ডিগ্যাসিং করা যায় ঠিক আছে সো মেজর অ্যামাউন্ট অফ ডিগ্যাসিং অকার্স ডিউরিং ফল যেহেতু স্টিমটা ফাইনাল ঠিক আছে দুইটা ভ্যারাইটি আছে ল্যাডেল টু মোল ল্যাডেল টু ল্যাডেল সো এবং হাইট অফ দ্য পোরিং স্টিম ইজ ইম্পর্টেন্ট কতক্ষণ ধরে স্টিমটা উপরে ঝুলে আছে সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ল্যাডেল টু মোল সো আমরা ফার্নেস থেকে একটা ল্যাডেল নিলাম ল্যাডেল থেকে একটা টুন্ডিশ আছে এটা আমরা কাস্টিং এর দ্বারা ডিটেইল করব সো টুন্ডিশ থেকে আমরা মোল্ডের ভিতরে ঢালতেছি ঠিক আছে সো ইন্টারমিডিয়েট ভেসেল এটা ইজ কল্ড টুন্ডিশ সো ল্যাডেল থেকে বটম পোরিং করা হচ্ছে স্টপার অর্ডে সামটাইমস আটকে রাখা হয় ইনিশিয়ালি যখন ভরে গেল তখন এখান থেকে নিচে থেকে এটাকে পুট করা হয় লিকুইডের নিচে পড়ছে এই পড়ার সময় এই যে স্টিমটা আছে এই স্টিমটা ভ্যাকুয়ামের আন্ডারে আসছে যার কারণে ডিগ্যাসিং হচ্ছে ঠিক আছে সো এই হলো একটা প্রসেস ল্যাডেল টু মোল ল্যাডেল টু ল্যাডেল যেটা আছে সেটা হলো একটা ল্যাডেলের মধ্যে লিকুইড মেটাল আগে ফার্নেস থেকে নেওয়া হয়েছে তারপরে আরেকটা ল্যাডেল আছে এই ল্যাডেলটা ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে ভরা আছে এবং যখন এখান থেকে ঢালা হলো তখন এই স্টিমটা ডিগ্যাসিং এর মধ্যে পড়ছে তখন এটাকে ডিগ্যাসিং হচ্ছে ঠিক আছে তো সিস্টেমটা লিটল বিট কমপ্লিকেটেড যার কারণে হিটিং এবং স্টিয়ারিং খুব একটা এফেক্টিভ না ওকে রিসার্কুলেটিং যেটা আছে সেটার মধ্যে আমরা ল্যাডেলের মধ্যে লিকুইডটা নিলাম ল্যাডেলের লিকুইডটা নেওয়ার পরে এটার মধ্যে ভ্যাকুয়াম চেম্বার যেটা আছে ভ্যাকুয়াম চেম্বারটা এখানে বসানো হবে ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে এটা আমরা বলতেছি কন্টিনিউয়াস আরএস প্রসেস কন্টিনিউয়াস প্রসেসের দুইটা লেগ আছে একটাকে বলে আপ লেগ একটাকে বলে ডাউন লেগ আপ লেগ দিয়ে লিকুইড মেটাল উপরে উঠে ডাউন লেগ দিয়ে নিচে নামে ঠিক আছে উপরে উঠানোর জন্য কি করা হয় এই আপ লেগের মধ্যে আর্গন লাগানো আছে আর্গন চেম্বার পাইপ লাগানো আছে তো যখন এখান দিয়ে আর্গন গ্যাস ব্লো করা হয় আর্গন গ্যাস এখানে হাই টেম্পারেচার এসে ভলিউম ইনক্রিজ করে সো হায়ার ভলিউম ফর্ম করে এগুলা বাবল আকারে যখন উপরে চলে যায় তখন একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে এবং এই নেগেটিভ প্রেসার এই লিকুইড মেটালকে ফোর্স করে উপর দিকে চলে আসতে সো এটা উপর দিকে চলে আসে এবং এটা যখন একটা বড় একটা নেগেটিভ প্রেসারের মধ্যে পড়ে তখন এদের ভলিউম রাইজ করে সো এটা ড্রপলেট আকারে চেঞ্জ হয়ে যায় লিকুইড মেটাল সো লিকুইডের স্ট্রিমটা বিকাম ড্রপলেটস অফ লিকুইড পুল as a result এই ড্রপলেট গুলো ডিগ্যাসিং এর মধ্যে আওতায় পড়ে সো ভেরি ইফেক্টিভ ডিগ্যাসিং তো এইটা এখানে হয় এখানে পড়লো ডিগ্যাসিং হলো তারপরে এটা আবার নিচের দিকে নেমে যায় তো এইভাবে জিনিসটা কন্টিনিউ করতে থাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ঠিক আছে যখন সাফিসিয়েন্টলি ডিগ্যাসিং হয়ে গেল তখন এটাকে সরিয়ে ফেলে এটাকে কাস্টিং করে ফেলা হয় সো দিস ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস সেকেন্ড যেটা আছে সেটা হলো ব্যাচ ডিগ্যাসিং ব্যাচ ডিগ্যাসিং এর মধ্যে একটা লেগ থাকে মোটামুটি সিমিলার কাইন্ড অফ জিনিস ছবিটা যদি দেখি এখানে মাত্র একটা লেগ থাকে এবং এই চেম্বারটার যেটা করা হচ্ছে সো এটা হলো ব্যাচ প্রসেসের কথা আমরা বলছি তো এটাকে নিচে এরকম আর্গন গ্যাস এখানে কোনো কানেকশন থাকে না
জাস্ট একটা লেগ থাকে, এটাকে নিচে নামানো হয়, নিচে নামাইলে পরে লিকুইড মেটাল আপনি উপরে উঠে যায়, উপরে উঠে গেলে পরে তারপরে এটা মধ্যে ডিগ্যাসিং হলো এবং তারপরে আবার যখন নিচের উপরে উঠানো হয় তখন লিকুইডটা পড়ে যায়। তো এইভাবে জিনিসটা কন্টিনিউ করতে থাকে উইথ এ ফ্রিকোয়েন্সি, সাইকেল টাইম হলো 20 সেকেন্ড। সো 20 সেকেন্ডে একবার করে উঠানামা করতে থাকে এবং এটা 50 থেকে 60 টাইম যখন মুভিং করা হয় তখন এটা ধরে নেওয়া হয় যে ডিগ্যাসিং হয়ে গেছে এবং এটাকে সরিয়ে ফেলে ডিগ্যাসিং করা হয়। সো এখানে জাস্ট অল্প পরিমাণ করে লিকুইড উপরে তুলে নেওয়া হচ্ছে, ডিগ্যাসিং হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, আবার উপরে নেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, এইভাবে কন্টিনিউ করতে হবে। সো স্মল অ্যামাউন্ট বলতে মিন করা হচ্ছে অ্যারাউন্ড 10 to 15% অফ দ্য টোটাল মাস। ঠিক আছে, তো এটা খুব একটা এখন চলে না, কন্টিনিউয়াস প্রসেস। সো এই হলো ডিগ্যাসিং আমাদের আজকের লেকচার। স্যার আগের পেজে একটা কম্পোনেন্ট ছিল ফিডিং হপার, স্যার অ্যাডিশন হপার, এখান থেকে স্যার যে ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম এলিমেন্ট দেওয়া হয় যদি লাগে কোনো জিনিস যদি অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড করা যায়। জি স্যার। তার মানে তো সব প্রোডাক্টিভ দিক দিয়ে অ্যাড করে এরকম না, ডিপেন্ড করে তোমার এখানে খেয়াল করো, যদি আমরা এখানে আমরা টেম্পারেচার ডিভাইস যদি থাকে, টেম্পারেচার বাড়ানোর জন্য কোনো ধরনের হিট দেওয়ার মতো কোনো সিস্টেম যদি থাকে তাহলে পরে আমরা সময়টাকে কন্ট্রোল করতে পারি এবং সময়টা কন্ট্রোল করলে পরেই আমরা অ্যাডিশন করতে পারি। অ্যাডিশন যেগুলো করবো সেগুলোর জন্য তো সময় লাগবে। আমরা মনে করি অ্যালো অ্যাডিশন যদি করতে চাই তাহলে পরে ইটস বেটার, যেহেতু আমরা ভ্যাকুয়ামের মধ্যে করতেছি, ভ্যাকুয়ামের মধ্যে অ্যালো অ্যাডিশন করা খুবই ইফেক্টিভ, কিন্তু সেটাকে আগে ডিসলিউশনে যেতে হবে, ডিসলিউশন যে নিয়ে ইউনিফর্মলি মিক্সিং হবে, মিক্সিংটা ইউনিফর্ম করা বেটার, তো যেহেতু কোনো কন্টিনিউয়াসলি আপ এন্ড ডাউন হচ্ছে। সো ইট উইল টেক টাইম এবং সেইটা পসিবল অনলি যদি আমাদের এখানে টেম্পারেচার হিট অ্যাডজাস্টের মধ্যে কোনো ফ্যাসিলিটি থাকে। এবং আরেকটা জিনিস হলো যে এই যে আমরা অ্যাডিশন গুলো দিচ্ছি ডেফিনেটলি দে উইল রিঅ্যাক্ট, এবং এই রিঅ্যাক্ট গুলো এন্ডোথার্মিক হচ্ছে না এক্সোথার্মিক হচ্ছে সেটাও একটা ইস্যু। ওকে, সো দিস ইজ অ্যাবাউট টুডেস ক্লাস। আমরা যদি সামারি করি তাহলে আমরা আজকে যেটা দেখতে চাইলাম সেটা হলো ডিগ্যাসিং প্রসেস। ডিগ্যাসিং প্রসেস মূলত করা হয় হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিনারেলের জন্য। এই দুটো এলিমেন্ট পার্টিকুলারলি ট্যাকেল করতে হয় বিকজ এরা যদি বেশি পরিমাণে লিকুইডের মধ্যে থাকে তাহলে এরা মেকানিক্যাল প্রপার্টিকে ড্যামেজ করে। নাইট্রোজেন নাইট্রাইট ফর্ম করে এবং মাঝে মাঝে বাবল ফর্ম করে, বিভিন্ন কম্পাউন্ড ফর্ম করে যেগুলো ব্রিটেল। তো এটা একটা ওয়ে আছে। আরেকটা হলো হাইড্রোজেন। হাইড্রোজেন মেইনলি পিনহোল পরোসিটি ফর্ম করে, যদি বেশি পরিমাণে থাকে তাহলে পরে ব্লিস্টার ফর্ম করে। সো দে মাস্ট বি রিমুভ, এবং এই রিমুভালের জন্য যে প্রসেস সেটাকে বলে ডিগ্যাসিং প্রসেস। এবং এই ডিগ্যাসিং প্রসেসটা বিভিন্ন ভাবে করা যায়। একটা হলো আমরা জাস্ট একটা স্টিল একটা বাথের মধ্যে আমরা ডিগ্যাসিং অ্যাপ্লাই করতে, প্রসেস অ্যাপ্লাই করতে পারি, অথবা একটা স্ট্রিমের অফ লিকুইডের মধ্যে ডিগ্যাসিং প্রসেস অ্যাপ্লাই করতে পারি। সো যখন আমরা ল্যাটেল থেকে ল্যাটেলে ঢালি তখন আমরা করতে পারি, অথবা ল্যাটেল থেকে যখন ইনগটে মানে মোল্ডের মধ্যে ঢালি তখন আমরা করতে পারি। সো দিস ইজ কল্ড স্ট্রিম ডিগ্যাসিং। আর জাস্ট মোল্ডটাকে ভ্যাকুয়াম চেম্বারে বসে যদি করি সেটা জাস্ট মোল্ড ডিগ্যাসিং আমরা বা ল্যাটেল ডিগ্যাসিং সেটা করতে পারি। আরেকটা প্রসেস যেটা আছে সেটা হলো সার্কুলেটিং ডিগ্যাসিং, যেখানে আমরা যেটা করি যে কিছু পরিমাণ লিকুইডটাকে ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে সেটাকে আমরা ডিগ্যাসিং করি, আবার নিচে পড়ে যায়, আবার কিছু তুলি, আবার পড়ে যায়। আইদার এই প্রসেসটা মানে ইনফ্রিকুয়েন্ট হতে পারে, অর্থাৎ ব্যাচে ব্যাচে হতে পারে, অথবা কন্টিনিউয়াসলি হতে পারে। তো এই হলো আমাদের ডিগ্যাসিং এর টেকনিকস। থার্মোডাইনামিক্স একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ লিকুইড মেটালের মধ্যে কত পরিমাণ হাইড্রোজেন বা নাইট্রোজেন ডিসলভ থাকবে সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের উপর ডিপেন্ড, এবং যেটা টেম্পারেচারের সাথে রিলেটেড। ওকে, সো আমাদের এটা শেষ হয়ে গেলে আমাদের আর দুটো ক্লাস থাকে। দুটো ক্লাসের মধ্যে একটা ক্লাস তো বুধবার আছে, আমাকে আর একটা ক্লাস যদি দিতে পারো তাহলে ভালো হয়। স্যার বৃহস্পতিবার নেওয়া যাবে? কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। স্যার টাইমটা স্যার তাহলে বুধবার জানাই দিব না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। স্যার ওই রোল 25 এর ওই অ্যাটেন্ডেন্সের রোল 25 কি হয়েছে? করোনা হয়েছে? হ্যাঁ, ওর করোনা হয়েছে। আপনাকে কি স্যার ওই যে মেল করা লাগবে ওর ইস্যু? অসুবিধা নেই, আমি ধরে নেব। ঠিক আছে, জি স্যার। ওকে, তুমি বরং ওকে বলো যে হেড স্যারকে একটা মেল করতে। জি স্যার, আমি ওটা বলে দিয়েছি ওকে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, শেষ করি।